জানা স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে নতুন একটা টপিকের উপর বেশ কিছু প্রশ্ন নিয়ে এসেছি। সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট একাধিক পরীক্ষায় যে প্রশ্নগুলো বারবার রিপিট করছে এরকম টপিক নিয়ে এসেছি। লর্ড ডালহৌসির আমলে যে যা ঘটনাগুলো আমরা পড়িয়েছি আগে দেখবে, প্রত্যেকটা ভাইসরয় বড়লাটের বেশিরভাগটা আলোচনা করা রয়েছে। যারা নবাগত চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, অন্যদের একটু শেয়ার করবে, যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট করবে। আশা করি বেঙ্গলের বুকে টপ ইতিহাসের টপিকগুলো ধরে ধরে যে আলোচনা করছি আমরা বিশ্বাসের সহিত এই চ্যানেলটা ফলো করুন। ইতিহাস নিয়ে কারো কোনো প্রবলেম হবে না। যারা নেট সেট দেন বা যারা WBCS দেন বা মেন দেবেন বা প্রিলি দেবেন, এই চ্যানেল ফলো করুন, অনেক অনেক কাজে লাগবে। আর ইন্ডিয়ান হিস্ট্রি বইটা বা নেট সেটের বইটা যে কোনো একটা বই সংগ্রহ করে নিয়ে আপনার আপদ মস্তক পড়াশোনা করুন। আজকে লর্ড ডালহৌসির উপরে বেশ কিছু প্রশ্ন দিয়ে যাব, উত্তর দিয়ে ব্যাখ্যা দিয়ে যাব এবং নতুন নতুন দিগন্তগুলো উন্মোচন করে যাব। প্রতিটা ভিডিওতে চেষ্টা করি আমার যেটুকু সীমিত ইতিহাসে জ্ঞান উপস্থাপন করার, যাতে ইতিহাস বিষয়ে আমরা টপ সিলেকশনের প্রশ্ন দেখতে পাচ্ছি, 10+2 এর প্রশ্ন দেখতে পাচ্ছি, সিজিএলের সঙ্গে সঙ্গে রেলে দেখতে পেয়েছি ভালো ভালো প্রশ্ন, আইএসের প্রশ্ন ঘাটতে গিয়ে, অন্যান্য স্টেট পিএসসিগুলো ঘাটতে গিয়ে, আমাদের পিএসসি ঘাটতে গিয়ে দেখছি বেশ কিছু ভালো ভালো প্রশ্ন দিচ্ছে, যেগুলো টপিক ওয়াইজ ভেঙে ভেঙে দেখানোর চেষ্টা করছে। আজকে সে লর্ড ডালহৌসি ইউটিলিটেরিয়ান উপযোগিতাবাদী বিশ্বাসী ছিলেন লর্ড ডালহৌসি। আর এই মানুষটি রঞ্জিত সিংয়ের পুত্র দলিত সিংয়ের কাছ থেকে কোহিনূর হিরে নিয়ে লন্ডনে পাঠিয়ে দিয়েছিল। সে লন্ডনে আজও রয়ে গেল। তিনবার কিন্তু এটা প্রদর্শনী করা হয়েছিল। ডাবলিনে দুবার, 1851-53, পরবর্তীকালে 1862-তে লন্ডনে করা হয়েছিল। সব ইতিহাস নিয়ে আমরা আসবো। তবে ছোট্ট করে দেখে নিবে ভারতবর্ষ যে মানে কোহিনূর হিরে, ময়ূর সিংহাসনগুলো ফেরানোর জন্য আবেদন করছে, সেগুলো কিন্তু শিবাজির বাকনকটা, সেগুলোর উপর ভিডিও আছে, আপনারা একটু সার্চ করে দেখে নেবেন। খুব খুব ভালো লাগবে, অসাধারণ লাগবে। তো আজকে আমরা ডালহৌসির আমলে শুরু করছি কি ঘটনা ঘটেছিল প্রশ্নগুলো দিয়ে। তো প্রথম প্রশ্ন আজকে যেটা রাখছি খুব ইম্পর্টেন্ট, যে লর্ড ডালহৌসির সময়কালটা প্রথম বলেছি 1812 সালে তার জন্ম হয়েছিল, কিন্তু তোমরা দেখতেই পাবে। আর কি পাবে, 1860 তার মৃত্যু হয়েছিল। ভালো করে মনে রেখে দাও। হ্যাঁ, 1812 সালে তার জন্ম, 1860 তার মৃত্যু। ভারতে দায়িত্ব নিয়েছিল 1848। এর আগে একটু বলে রাখি, 1845 থেকে 1846 তিনি কিন্তু বোর্ড অফ ট্রেড, কোথার দায়িত্ব ছিলেন, বোর্ড অফ ট্রেড, এই সংস্থার কিন্তু দায়িত্বে ছিলেন লর্ড ডালহৌসি। সেই বোর্ড অফ ট্রেডের বা বাণিজ্য সভার দায়িত্ব সামলে আসার পরেই 48 সালে তিনি কিন্তু আসছে। প্রথম হার্ডিঞ্জের উত্তরসূরি হিসাবে ডালহৌসি ভারতবর্ষে এসেছিল। আর 56 সালে তিনি চলে যাওয়ার পরে ভারতবর্ষে এসেছিল আর কেউ নন, ক্যানিং, মারাক বেইটা। যাক, সে ওয়ার্নার লি, আমি এই বইটা স্টাডি করতে সবাইকে বলবো, আমি ব্যক্তিগত মাস্টার ডিগ্রিতে পড়েছিলাম। এই ওয়ার্নার লি হচ্ছে ডালহৌসির জীবনীকার। এই ওয়ার্নার লি এই বইটা যদি পড়ো, ডালহৌসি উপরে লেখা সেরা বই, তার জীবনীকার ওয়ার্নার লি, ডালহৌসির জীবনীকার, তুমি ডিটেলসে পেয়ে যাবে। বা লি ওয়ার্নারও অনেক জায়গায় আমরা পাই উপনাম হিসাবে। যাক, সে বোর্ড অফ ট্রেডের সভাপতি 45 থেকে 46, জন্ম 12 থেকে মৃত্যু 60, দায়িত্ব নিচ্ছে 1848 12ই জানুয়ারি, বিবেকানন্দ জন্মদিন আমরা সবাই জানি। মৃত্যু আবার দেখো 28 ফেব্রুয়ারি জাতীয় বিজ্ঞান দিবস পালিত হয়। এবং পড়তে পড়তে একটু মাথার স্মৃতিচারণগুলো করে নিবে, ভালো লাগবে তাহলে। যাক, প্রথম প্রশ্ন যেটা নিয়ে এসছে আজকে ভালো করে একবার দেখে নেবো। ফার্স্ট প্রশ্ন কি এনেছি, লর্ড ডালহৌসির কোন 3টি পদক্ষেপকে সামাজিক উন্নতির 3টি মহান ইঞ্জিন? আবারও বলবো, লর্ড ডালহৌসির সময়কাল বলে দিয়েছি 48 থেকে 56। কোন 3টি পদক্ষেপকে, কোন 3টি কর্মকাণ্ডকে সামাজিক উন্নতির 3টি মহান ইঞ্জিন বলা হয়? ইংলিশ দিয়ে দিয়েছি 3 গ্রেট ইঞ্জিনস অফ সোশ্যাল ইমপ্রুভমেন্ট। কোন 3টে ঘটনাকে বলা হয়? অপশনগুলো দেখে নেওয়া যাবে। একদম একাধিক পিএসসির প্রশ্ন, WBCS এর মেনে যারা ক্র্যাক করতে চলেছেন এই চ্যানেল, এই প্রশ্ন ফলো করবেন। অবশ্যই সত্যবিলোপ নীতি, আধুনিক পাঞ্জাবের জনক, রেলপথ, টেলিগ্রাফ, পোস্টকার্ড সব বলবো, কিন্তু এমন কিছু কিছু প্রশ্ন দেখতে হবে যেমন প্রশ্নই দিক আমি ডালহৌসি থেকে নামিয়ে দিয়ে চলে আসবো। এই কনফিডেন্সগুলো করতে হবে নিজেকে। বারবার এই চ্যানেল, এই ভিডিওগুলো ফলো করুন। কিন্তু বেঙ্গলের টপ ইতিহাস চ্যানেল এখন জানা স্যার ইউটিউব চ্যানেলে প্রথম প্রশ্ন রেখেছি, দেখো, যাত্রীবাহী ট্রেন, ইংলিশ প্যাসেঞ্জার ট্রেনস, 2 হচ্ছে বৈদ্যুতিক টেলিগ্রাফ বা ইলেকট্রিক টেলিগ্রাফ, সি হচ্ছে ইউনিফর্ম পোস্টেজ, ভালো করে দিয়ে দিচ্ছে ইংলিশ। এই 3টে ঘটনাই ডালহৌসির আমলে ঘটেছিল। আর এই 3টি ঘটনাকেই বলা হয় তার আমলের শ্রেষ্ঠ পদক্ষেপ বা 3 সবচেয়ে বেশি ইম্প্রুভমেন্ট। এক যাত্রীবাহী ট্রেন, বৈদ্যুতিক টেলিগ্রাফ, ইউনিফর্ম পোস্টেজ, এই 3টেই হচ্ছে তার জীবনের সেরা ইম্প্রুভমেন্ট। কোশ্চেনটা একবার দেখিয়ে দিই, তাহলে বুঝতে পারবে কি বলেছে। দ্য 3 গ্রেট ইঞ্জিনস অফ সোশ্যাল ইমপ্রুভমেন্ট,
ও সামাজিক উন্নতির তিনটি মহান ইঞ্জিন বলা হচ্ছে ডালহৌসির। একটা হচ্ছে রেলপথ, 1853 সালের 16 এপ্রিল আমরা জানি এই ট্রেন পথ চালু হয়েছিল। 53 কবে? 16 এপ্রিল। দিনটা ছিল পয়লা বৈশাখ, ভালো করে মনে রাখবে, পয়লা বৈশাখ শুভ ট্রেন। আর 1854 সালের 15ই আগস্ট তারিখে ইস্টার্ন রেল চালু হয়েছিল। তাই 15ই আগস্ট শুধু ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা পেয়েছি তা নয়, ইস্টার্ন রেল ফাউন্ডেশন ডে। আর সাহেব সিন্ধ এবং মুলতান তিনটে ইঞ্জিন করে ওই 21 মাইল পথ ছিল। তো আমরা সবাই জানি তো 21 মাইল পথ বা 34 কিলোমিটার, এই 7 মাইল করে তিনটি ইঞ্জিন সাহেব সিন্ধ এবং মুলতান এই তিনটে করে টানা হয়েছিল যাত্রীবাহী ট্রেন। ট্রেনটির নাম প্রথম কি ছিল? দ্য ব্ল্যাক বিউটি। ভালো করে মনে রাখবে, রেলের পরীক্ষায় একাধিক রিপিট প্রশ্ন। দ্য ব্ল্যাক বিউটি কি না ভারতের প্রথম যাত্রীবাহী ট্রেনটির নাম, ভালো করে মনে রেখে দেবে। আর টেলিগ্রাফ চালু হয় 1854, ভালো করে মনে রাখবে। এবং 1854 সালে চালু হয়েছিল গণপূর্তি বিভাগ বা সিপিডব্লিউডি বা সেন্ট্রাল পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট বা জনকৃত্যক কার্যালয়, 54 চালু হয়েছিল। আর ইউনিফর্ম পোস্টেজ চালু করছেন 1854 সালে লর্ড ডালহৌসি, ভালো করে মনে রাখবে। 2 নম্বর প্রশ্ন আসছে, কোন গভর্নর জেনারেলকে আধুনিক পাঞ্জাবের জনক বলা হয়? কোন গভর্নর জেনারেলকে আধুনিক পাঞ্জাবের জনক বলা হয়? অপশন দিয়ে দিয়েছি, জর্জ লরেন্স, জর্জ ডালহৌসি, লর্ড রিপন, মাউন্ট ব্যাটেন। উত্তর কিন্তু আমরা পেয়ে গেছি, লর্ড ডালহৌসিকে আধুনিক পাঞ্জাবের জনক হয়। মনে রাখবে, পাঞ্জাবে শতদ্রু নদীর উপর প্রথম বাঁধ নির্মাণ করে কৃষিকাজের যে উন্নয়ন, তার কনসেপ্ট কিন্তু ডালহৌসি এনেছিল। উন্নত মানের বীজ, কীটনাশক প্রয়োগ এবং রাসায়নিক সার প্রয়োগ করে কিভাবে ডেভেলপ ঘটানো যায়, ডালহৌসি প্রথম পদক্ষেপ নিয়েছিল। আর মনে রাখবে, 1848 সালে ডালহৌসি ভারতবর্ষে এসেছিলেন। 1849 সালে তিনি পাঞ্জাব দখল করছেন চিলিয়ানওয়ালার যুদ্ধ এবং গুজরাটের যুদ্ধ। কি নাম? চিলিয়ানওয়ালা এবং গুজরাট। এই দুটো যুদ্ধের মধ্য দিয়ে তিনি গুজরাট দখল করলেন, আমাদের পাঞ্জাব দখল করলেন। এবং 1849 সালে দেখো তিনি প্রশাসনিক বোর্ড গঠন করলো পাঞ্জাব প্রদেশকে পরিচালনার জন্য। তাহলে 1849 সালে পাঞ্জাব দখল করলেন দিলীপ সিং, রঞ্জিত সিং এর পুত্র দলীপ সিং বা দিলীপ সিংকে তিনি করায়ত্ত করে ফেললেন। এবং তিনি সঠিকভাবে পাঞ্জাব প্রভিন্সকে পরিচালনার জন্য 3জন সদস্যের একটি অ্যাডমিনিস্ট্রেটিভ বোর্ড বা প্রশাসনিক বোর্ড তৈরি করেছিলেন। সেই 3জন মেম্বারের নামও দেখো দিয়ে দিয়েছি, জর্জ লরেন্স, চার্লস গ্রেনভিল এবং ম্যানসেন। আরেকবার দেখো দিয়ে দিয়েছি, সেই 3 সদস্যের যে প্রশাসনিক বোর্ড গঠন করলেন পাঞ্জাবকে নিয়ন্ত্রণ করার জন্য, সেই 3জন নাম জরেন্স, চার্লস গ্রেনভিল এবং ম্যানসেল। এই 3 জন নেতৃত্ব হয়েছিল। 1849 সালে পাঞ্জাব প্রভিন্সে একজন গভর্নর নিয়োগ করলেন ডালহৌসি, যার নাম হেনরি লরেন্স। এই হেনরি লরেন্সকে পাঞ্জাব প্রভিন্সের হেড অফ দ্য ডিপার্টমেন্ট করেছিল। আর তার নেতৃত্বে 3 সদস্যের কমিটি গঠিত হয়। তিনি তো ছিলেনই, তার সঙ্গে চার্লস গ্রেনভিল এবং ম্যানসেল, এই 3 জনকে দিয়ে একটা প্রশাসনিক বোর্ড গঠন করলেন ডালহৌসি, যার প্রধান দায়িত্ব দিয়েছিল ডালহৌসি হেনরি লরেন্সকে। 1849 সালে যে পদটা চালু হয়েছিল সেই পদের নাম একাধিকবার চেঞ্জ হচ্ছে। 1853 সালে মাত্র 4 বছরের ব্যবধানে দেখো দেখিয়ে দিয়েছি, এই প্রশাসনিক বোর্ডের নাম পরিবর্তন করে রাখছেন কমিশনারের কার্যালয়। তাহলে কমিশনার পোস্টে নামাঙ্কিত হয়ে গেল মাত্র 4 বছর পর। 49 সালে প্রশাসনিক দপ্তর গ্রহণ করছেন, প্রশাসনিক বোর্ড গ্রহণ করছেন এবং সেই বোর্ড 1853-তে নাম হয়ে যাচ্ছে কমিশনের কার্যালয়। সিপাহীদের পরবর্তীকালে যখন ব্রিটিশ রাজ শুরু হয়ে গেল 1858 থেকে, তার পরের বছর 1859 সালে এই কমিশনের কার্যালয়ের নাম চেঞ্জ করে রাখা হচ্ছে উপরাজ্যপাল বা লেফটেন্যান্ট গভর্নরের কার্যালয়। 1919 সালে মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইন বলে সেই দপ্তরটির নাম হয়ে যায় ভাইসরয় কাউন্সিল। পাঞ্জাবের এই দপ্তরটার নাম হয়ে গেল ভাইসরয়। তাই ভাইসরয়ের সঙ্গে পাঞ্চিং হলো এবং প্রথম পাঞ্জাবের যে ভাইসরয় দায়িত্ব নেন তার নাম আর কেউ নন, তিনি হলেন মন্টেগু। 1947 সালে যখন দেশ ভাগ হলো, পাঞ্জাবও ভাগ হয়ে গেল। পুরো পাঞ্জাব আমরা পেলাম আর পশ্চিম পাঞ্জাব চলে গেল কিন্তু পাকিস্তানে। আর এই পশ্চিম পাঞ্জাবের প্রথম গভর্নর হয়েছিলেন আর কেউ নন, স্যার ফ্রান্সিস মোডি। আরেকবার বলবো, স্যার ফ্রান্সিস মোডি। WBCS যখন দিতে যাবেন আপনি না, এরকম সাবজেক্টকে তুলনা করে ফেলতে হবে, কিন্তু এর জন্য এক্সপার্ট দরকার। উলিয়ে গলিয়ে পড়িয়ে দিলে কিন্তু বাবা হবে না। বা আমি তোমরা চলে আসবে কাল একটা ইতিহাস ক্লাস নিয়ে নেবো, রংপুর ইতিহাস পড়িয়ে কখনই দক্ষতা অর্জন করতে পারবেন না। পরীক্ষার হলে ঠকে ঠকে কেঁদে কেঁদে বেরিয়ে আসবেন। তাই যারা মানুষ হতে চাইছেন, নেট সেলে র্যাঙ্ক করতে চাইছেন, শুধু শর্ট প্রশ্ন নয়, শুধু MCQ নয়, টুকটাক করে পড়াশোনা নয়, একদম শেষ দেখে ছাড়বো। এর জন্য জানাসার ইউটিউব চ্যানেল বা জানাসারের বই, যারা মানুষ হতে চাইছেন, বেঙ্গলের বুকে 1 নম্বর র্যাঙ্ক করবো, ইতিহাস অপশনালকে নিয়ে, ইতিহাস নিয়ে অনেক দূরে এগোতে চাইছে, আপনার নির্বিদায় জানাসারের কাছে আসুন। মানুষ করার দায়িত্ব কিন্তু জানাসারের। স্টাডি মেটেরিয়াল সারা পশ্চিমবঙ্গের শ্রেষ্ঠত্ব দাবি রাখবো আমরা, মক টেস্টগুলো সেই লেভেলে রাখবো, আর ক্লাস নিয়ে কোনো কথা হবে না। আমরা আসুন না,
জাহাং স্যার কতটা সত্য মিথ্যা মাঝারি কথা বলছে সেটা ক্লাস একটা করলে প্রমাণিত হয়ে যাবে। এইটা প্রশ্ন দিয়েছিল যে পাঞ্জাব প্রভিন্স ভাগ হয়ে যাওয়ার পর পশ্চিম পাঞ্জাবের প্রথম দায়িত্ব কে পেয়েছিল, গভর্নর কে হয়েছিল? আউটস্ট্যান্ডিং কোশ্চেন, স্যার ফ্রান্সিস মোডি। এবং পুরো পাঞ্জাব আমরা পেয়ে গেলাম। এবারে ওই যে স্বাধীনতার সময় যেটা পেলাম পশ্চিম পাঞ্জাব, ভালো করে মনে রাখবে, পাঞ্জাবের আমাদের দায়িত্ব ছিল পুরো পাঞ্জাবের ইভান মেরেডিথ। আরেকবার বলবো, পশ্চিম পাঞ্জাবের দায়িত্ব পেল স্যার ফ্রান্সিস মোডি। ভারতবর্ষ যখন দেশটা ভাগ হচ্ছে, অখণ্ড পাঞ্জাবের গভর্নর ছিল ইভান মেরেডিথ। ইভান মেরেডিথ মনে রাখবে এটা, যিনি 46 থেকে 47, ইভান মেরেডিথ জেনকিন্স। আরেকবার ইভান মেরেডিথ জেনকিন্স, যিনি 46 থেকে 47 পায়। যেমন অখণ্ড বাংলার গভর্নর কে ছিল? শহীদ সোহরাবর্দী, মেদিনীপুরের সন্তান, দেশ ভাগের পর পাকিস্তানে চলে যায়, পাকিস্তানের 5ম প্রধানমন্ত্রী হয়েছিল। অখণ্ড পাঞ্জাবের গভর্নর কে ছিল? স্যার মেরেডিথ জেনকিন্স। তিনি দেশ ভাগ হওয়ার পরে পশ্চিম পাঞ্জাবের স্যার ফ্রান্সিস মোডি দায়িত্ব পেল। আমরা পুরো পাঞ্জাব পেলাম এবং 66 সালে পাঞ্জাব ভেঙে পাঞ্জাব হরিয়ানা হয়। পরবর্তীকাল পাঞ্জাব থেকে বেরিয়ে হয়েছে হিমাচল প্রদেশ, অর্থাৎ পুরো পাঞ্জাব 3টে ভাগে ভেঙে যায়, পাঞ্জাব, হরিয়ানা এবং হিমাচল প্রদেশ। আজকে দুটো প্রশ্ন আলোচনা হলো। তৃতীয় প্রশ্ন নিয়ে কথা বলবো এবারে। ভারতীয় গভর্নর জেনারেলের আমলে, কোন গভর্নরের আমলে ল্যাপস অ্যান্ড অ্যানেক্সেশন নীতি রূপায়িত হয়েছিল, বাস্তবায়ন হয়েছিল? আরেকবার, কোন ভারতীয় গভর্নর জেনারেল আমলে ব্রিটিশরা ল্যাপস অ্যান্ড অ্যানেক্সেশন নীতি বাস্তবায়ন করেছিল? আউটস্ট্যান্ডিং কোশ্চেন, একাধিকবার রিপিট প্রশ্ন। প্রথম হার্ডিঞ্জ, লর্ড উইলিয়াম বেন্টিং, লর্ড ক্যানিং এবং ডালহৌসি। উত্তর নিয়ে কোনো প্রশ্ন হবে না, টপিকটাই লর্ড ডালহৌসি। ডালহৌসির আমলে প্রথম ব্রিটিশরা ল্যাপস অ্যান্ড অ্যানেক্সেশন নীতি বাস্তবায়ন করেছিল। কুশাসনের অজুহাত যেমন একটা ছিল এবং যুদ্ধের দ্বারা রাজ্য যেমন একটা ছিল। দেখো কি দিয়েছে এখানে, ব্যাখ্যাটাও করে দিয়েছে। যদি কোনো রাজার প্রকৃত উত্তরাধিকারী না থাকে বা পুত্র সন্তান না থাকে, তার রাজ্যটি সরাসরি ব্রিটিশ সাম্রাজ্যের সাথে অন্তর্ভুক্ত হয়ে যায় বা যুক্ত হয়ে যাবে। এই নীতির মধ্য দিয়ে অযোধ্যাকে 1856-এ কিন্তু ডালহৌসি দখল করেছিল। বলা বাহুল্য এর ফল কিন্তু আমরা পেয়েছিলাম 1857-এ সিপাহি বিদ্রোহের সময়। তো ডালহৌসি অযোধ্যার ক্ষেত্রে কিন্তু ওই নীতি গ্রহণ করেছিল এবং যার কোনো পুত্র সন্তান থাকবে না বা প্রকৃত উত্তরাধিকার থাকবে না, সে রাজ্যটি সরাসরি মৃত্যুর পর চলে আসবে ইংরেজদের দখলে। এটা ভীষণভাবে বাস্তবায়ন করেছিল লর্ড ডালহৌসি। নেক্সট প্রশ্ন আরো চমৎকার। কোহিনূর হিরাটি কোন গভর্নর জেনারেল আমলে দলীপ সিং এর কাছ থেকে দখল করে নেয় ব্রিটিশরা? কার কাছ থেকে নিয়েছিল? দলীপ সিং এর কাছ থেকে দখল করে নিয়েছিল। অপশন দিয়ে দিয়েছি, দেখে নাও। লর্ড লিটন, ডালহৌসি, প্রথম হার্ডিঞ্জ এবং ক্যানিং। উত্তর কিন্তু নিয়ে নিলাম লর্ড ডালহৌসি। 1849 সালে পাঞ্জাব দখল যখন করছেন, তখন 12 বছরের রঞ্জিত সিং এর ছেলের নাম হচ্ছে দলীপ সিং। এই দলীপ সিং এর কাছ থেকে তৈরি নিয়ে নিলেন, কেড়ে নিলেন। কি কেড়ে নিলেন? কোহিনূর হিরাটি ডালহৌসি কেড়ে নিলেন এবং তিনি বললেন দলীপ সিং এর কোষাগার যুদ্ধের লুণ্ঠন হিসেবে ব্যবহৃত হবে। এত সম্পদ রয়েছে, যত যা যুদ্ধ করব আমরা লুট তো করবই, এবং যদি না স্বেচ্ছা দিতে চাই, তো কোষাগারকে যুদ্ধের লুণ্ঠন হিসাবে ডালহৌসি ব্যবহার করে নিতে চেয়েছিল। দলীপ সিং বাধ্য হয়ে বা ভয় পেয়ে ডালহৌসিকে দিয়ে দিয়েছিল কোহিনূর হীরাটি। সেই হীরা কিন্তু ডালহৌসি ভারতবর্ষে রাখেনি, সংরক্ষণের জন্য সঙ্গে সঙ্গে তিনি লন্ডনে পাঠিয়ে দিয়েছিল মহারানী ভিক্টোরিয়ার কাছে। এবং সেটি 1851-53 সালে ডাবলিনে যে প্রদর্শনী হয়েছিল সেখানে দেখানো হয়েছিল। 1862 সালে ক্যানিংয়ের আমলে লন্ডনে যে বিশ্বমেলা হয়েছিল সেখানেও দেখানো হয়েছিল ওই ডালহৌসির হাত থেকে চলে যাওয়া, ইংরেজদের হাত থেকে চলে যাওয়া ভিক্টোরিয়ার কাছে কোহিনূর হীরাটি। ডাবলিনে দুটি প্রদর্শনীতে দেখানো হয়, 51 এবং 53 প্রদর্শনী উল্লেখ করে দিয়েছে, এবং 62 সালে দেখানো হয়েছিল লন্ডন বিশ্বমেলাতে, সেটা কিন্তু ক্যানিংয়ের আমলে। তাই নিজে পাঠিয়ে দুবার প্রদর্শনীতে দেখেছিলেন ডালহৌসি নিজে, 56 পর্যন্ত ছিলেন, কিন্তু 62-তে ছিলেন কিন্তু ক্যানিং। ভালো করে মনে রাখবে। ডালহৌসির সম্পর্কে কোন তথ্যটি সঠিক? আউটস্ট্যান্ডিং কোশ্চেন। কোন বিবৃতিটি সঠিক ডালহৌসি সম্পর্কে দেখে নেব একবার। তিনি একজন কট্টর উপযোগীবাদী বা ইউটিলিটেরিয়ান ছিলেন, একদম ধ্রুব সত্য কথা। তিনি বেন্থামের আদর্শে ভারতীয় সমাজের সার্বিক উন্নয়ন করতে চেয়েছিলেন, এটাও ঠিক। তিনি অফিস ডিউটি করতেন, খুব কম টাইম যে ধরতাম 8:30 থেকে 5:30, এর থেকেও তিনি বেশি ডিউটি করতেন, মিনিমাম ডিউটি করতেন লর্ড ডালহৌসি এভরিডে। আউটস্ট্যান্ডিং কোশ্চেন। কেরালা সেট থেকে কোশ্চেনটা কিন্তু নিয়েছি, মনে রাখবে। লর্ড ডালহৌসি টাইপের চেয়েছে। আউটস্ট্যান্ডিং কোশ্চেন না ঘানলে আপনি কোনো কোশ্চেন নামাতে পারবেন না। লর্ড ডালহৌসি অফিস টাইমে ডিউটি করতেন 8:30 থেকে 5:30, এবং তিনি বেন্থামের আদর্শে ভারতের সামাজিক উন্নয়ন করতে চেয়েছিলেন, এবং তিনি একজন ছিলেন ইউটিলিটেরিয়ান বা কট্টর উপযোগীবাদী। সবগুলোই ঠিক। ডালহৌসি সম্পর্কে 3টে ধ্রুব সত্য কথা বললাম। দেখো এইগুলো আমরা কম পড়ি, আমরা রেলপথ এটা বেশি করে পড়ি, সতীদাহ প্রথার আন্দোলন প্রথম, গৃহীত যে তার আমলে এইগুলো পড়ি, পিডব্লিউডি পড়ি, পোস্টকার্ড পড়ি,
এগুলো তো পড়বোই, সত্য নীতি পড়ি, এইগুলোও পড়তে হবে, কারণ লক্ষ লক্ষ ছেলে পরীক্ষা দেবে, তোর কাছের বন্ধু বান্ধবীরা তোমায় কিন্তু বাদ দিবে বলে ধরি রয়েছে, সে ভালো পরীক্ষা দিয়ে চাকরি পেতে পারে, এইগুলোও জেনে রাখতে হবে। তাই জানাশান ইউটিউব চ্যানেল তোমাদের এই বার্তা দিয়ে যাচ্ছে, ভালোভাবে যদি পড়তে চান, সাবজেক্টের কনসেপ্টটা পড়তে চান, ইতিহাস মানে কোনো মুখস্থ নয়, তাহলে কিন্তু নয়। ওই এই সব জায়গাতেই যাই, ক্লাস নিতে গিয়ে আক্ষেপ হয়। আজকে তোমাদের সুলতানি পিরিয়ডটা আলোচনা করব। সুলতানি পিরিয়ডে আমরা 20টা ক্লাসও কিছু করাতে পারি না, আর এসে আলোচনা করে দিলে 1 ঘন্টায় ওরকম করে পড়াও হলো, পরীক্ষার হলে কিন্তু মুশকিল। ওই যে একটা কথা রয়েছে, ছাগল দিয়ে নাঙল হয় না, নাঙল করতে গেলে গরু মহিষ লাগে, পাওয়ার টিলার বা ট্র্যাক্টর লাগে, কিন্তু ছাগল দিয়ে নাঙল করলে শক্ত মাটি পড়ে গেলে কিন্তু নাঙল করা হবে না। ঠিক তাই, এইগুলো কিন্তু জানতে হবে, নাহলে কিন্তু মুশকিল। আসছি নেক্সট প্রশ্ন, গণপূর্ত বিভাগ বা জনকৃত্য কার্যালয় বা পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট কে প্রতিষ্ঠা করেন? কি আউটস্ট্যান্ডিং কোশ্চেন, রেলে পরীক্ষায় প্রশ্ন, গণপূর্ত বিভাগ, এই বাংলা জনকৃত্য কার্যালয় রেলে আরেকটি সেট, আবার WBCS PSCর একাধিক পরীক্ষায় PWDর প্রতিষ্ঠাতাকে দেখো, লর্ড লিটন 1878, ক্যানিং 1861, ডালহৌসি 1854, প্রথম হার্ডিঞ্জ 1844। উত্তর কিন্তু নিয়ে নিলাম, লর্ড ডালহৌসি 54 সালে জনকৃত্য কার্যালয় বা গণপূর্ত বিভাগ বা PWD প্রতিষ্ঠা করেছিলেন। মনে রাখবে এটা। নেক্সট প্রশ্ন আসবো, লর্ড ডালহৌসি কত সালে বাণিজ্য বোর্ড বা বোর্ড অফ ট্রেড, যেটা রবার্ট ক্লাইভ তৈরি করে গেছিলেন, বোর্ড অফ ট্রেড, তার সভাপতি রূপে কাজ করেছিলেন? আউটস্ট্যান্ডিং কোশ্চেন, একদম নাজেহাল, নেগেটিভ থাকলে কোশ্চেন তোমায় ছেড়ে দিতে হবে। এখন লাল করেছি, দেখতে ভালো লাগছে, এমনই সালগুলো আমি দিয়ে গেছি বা ডেটগুলো দিয়ে গেছি, এই প্রশ্ন সকলের জন্য নয়, একেবারে কনসেপ্ট থাকতে হবে। 1845-এর 5ই ফেব্রুয়ারি থেকে 1846 27 জুন, এই দায়িত্ব সামলানোর 2 বছর পরে 1848 সালের 12ই জানুয়ারি তারিখে তিনি কিন্তু ভারতবর্ষের গভর্নর জেনারেল দায়িত্ব নিয়েছিলেন। বোর্ড অফ দায়িত্ব নিয়েছিল, সাল বলে 45 থেকে 46, এখানে সবই 46, তুমি কোনটা নেবে, ডেটের খেলা। এরকম 10টা প্রশ্নের একটা, 20টা প্রশ্নের থেকে 2টো, 50টা প্রশ্নের 5টা, 100টায় 10 থেকে 12খানা কোশ্চেন এবং ডেট ধরে দিচ্ছে। ডেটগুলো ভীষণ ইম্পর্টেন্ট। 45-এর 5ই ফেব্রুয়ারি থেকে 26 27 জুন, এই দিন তিনি ছিলেন বাণিজ্য বোর্ড বা বোর্ড অফ ট্রেডের সভাপতি। কে ছিলেন? লর্ড ডালহৌসি। আজকে ডালহৌসির উপর যে প্রশ্নগুলো রাখলাম, আলোচনা করলাম, ভালো করে শুনবে। যারা WBCS দিচ্ছেন তা অবশ্যই এই বইটাকে মাথায় করে নিয়ে শুবেন, দিনরাত পড়াশোনা করবেন, প্র্যাকটিক্যালি এই বইটা পড়ুন, অনেক কাজে লাগবে। দামগুলো বলা রয়েছে, এই নম্বরে যোগাযোগ করে আপনারা বুকিং করে নেবেন। পশ্চিমবঙ্গ ইন্ডিয়াতে এরূপ কিন্তু বই নেই। যারা অফলাইনে ক্লাস করতে চাইছেন, অনলাইনে কয়েকশো ছেলেমেয়ে ক্লাস করছে, যারা দূর দূরান্তের ছাত্রছাত্রী অবশ্যই যোগাযোগ করুন। অনলাইনে পশ্চিমবঙ্গের বেস্ট ইতিহাস ক্লাস একমাত্র জানাশান নিচ্ছেন বা দিচ্ছেন তোমাদের জন্য। আপনারা আসুন, সবচেয়ে কম দামে, সবচেয়ে স্বল্প মূল্যে গুরুদক্ষিণা নিয়ে একমাত্র প্রশিক্ষণ জানাশানি দিয়ে যাচ্ছে। কিন্তু কলেজ স্ট্রিটে চলছে, যারা অফলাইন প্রেফার করো, অফলাইনে ক্লাস করবো, যারা ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডারে থাকো বা শিয়ালদা চত্বরে থাকো, পড়াশোনা করো, কলেজ স্ট্রিটে প্রতি শনিবার 4 ঘন্টা 10টা থেকে 2টো পর্যন্ত সেরা ইতিহাস ক্লাস জানাশান নিচ্ছে। আর প্রতি রবিবার দীর্ঘ 20 বছর ধরে স্যার বাড়িতে কিন্তু পড়াচ্ছেন। আপনারা আসুন, মানুষজন ইতিহাস বিষয়কে নিয়ে প্রতি রবিবার বাড়ি চিনার পার্কে, নাম্বার যোগাযোগ করে নেবে। প্রতি শনিবার কলেজ স্ট্রিটে যারা নেটসের জন্য ভালো বই খুঁজছেন, তারা কিন্তু অবশ্যই এই বইটা স্টাডি করুন, ভীষণ হেল্প পাবেন। বা যারা প্র্যাকটিস করতে চাইছেন, 20,000 MCQ অধ্যায় ভিত্তিক যে প্রশ্ন দেওয়া রয়েছে, আপনারা প্র্যাকটিস করুন। আজকে এই পর্যন্ত রইল। ভালো লাগলে লাইক কমেন্ট করবে, ভিডিওটা কেমন লাগলো একটা ভালো করে কমেন্ট করে জানিও। বাই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, নেক্সট দিনে। বাই।